নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে আজকের আমাদের যে শান্তিপূর্ণ মিছিল আমরা করতে চলেছি আর.জি. কর হাসপাতাল থেকে ধর্মতলা অবধি প্রোটেক্ট দ্য ওয়ারিয়রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজন সদস্য হিসেবে সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত মানুষ, রাজনীতি রঙের বাইরে আমাদের একটা রং আছে যেটাকে বলে রাজনৈতিক রং, যেটা সবসময় আমাদের শরীরে লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। সেই রংটাকে দূরে রেখে যদি সম্ভব হয় একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে, বিশেষ করে ব্ল্যাক হয়ে যদি একটু আসতে পারেন। আমাদের যে মিছিল চলবে, আপনি যেখান থেকে পারেন, প্রায় 5 কিলোমিটার পথ সবার পক্ষে চলা সম্ভব নয়, যেখান থেকে পারেন, যেটুকু পারেন, যতটা পারেন আমাদের সঙ্গে আসুন। ধর্মতলা অবধি আমরা যাব, ধর্মতলাতেও চলে আসতে পারেন সরাসরি, সেখানে আমরা থাকব। আমরা আমাদের কিছু বক্তব্য দাবি বলবো, তারপর আবার আমরা আমাদের মতো যে যার জায়গায় ফিরে যাব। এবং আজকে আমরা কর্মবিরতি করছি। আমি এখন হাসপাতালে এসেছিলাম, আমার কিছু মুমূর্ষু পেশেন্ট আছে। কালকেই একজন খুব ইয়াং ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয়েছে, মাত্র 30,000 কাউন্ট নিয়ে। আজকে তার 20,000 কাউন্ট প্লেটলেটের। ডেঙ্গু ফিভার ডে 5, ডেঙ্গু হচ্ছে, তাই তাকে দেখলাম, তার সমস্ত ব্যবস্থা করলাম। আমার অন্যান্য পেশেন্টদের দেখে আমি এবার বাড়ি ফিরে যাব। আমি আবার গিয়ে আন্দোলনে যোগদান করব। আজকের জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং এটুকু আপনাদের অনুরোধ যে খুব অসুবিধে না হলে হাসপাতালে একটু আমাদের কোঅপারেট করুন। আর যাদের কোনো সমস্যা হচ্ছে তারা অবশ্যই এমার্জেন্সিতে আসবেন। আমাদের এমার্জেন্সি ডাক্তাররা আমরা বাই রোটেশন আছি, থাকবো, সে যে হাসপাতালেই হোক না কেন। হ্যাঁ, আর.জি. করের এমার্জেন্সির যে অবস্থা, হয়তো সেখানে কাউকে পরিষেবা দেওয়া যাচ্ছে না, কিন্তু আর.জি. কর বাদ দিয়ে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডাক্তাররা কিন্তু কাজ করছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে কিছু কিছু প্রশ্ন আসছে আমাদের দিকে, যেটা আর কিছুই না, এই আন্দোলনটার যে কারণ সেটাকে লঘু করার চেষ্টা হচ্ছে। কি কি প্রশ্ন আসছে? 1 নম্বর হচ্ছে ডাক্তারবাবুরা আমাদের কাজ ফাঁকি দিয়ে তারা আন্দোলন করছেন, তাতে অনেক মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং অনেকে হয়তো মারাও গেছেন। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে এই আন্দোলনটা নাকি কিছু রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা রাজনৈতিক লোকজন এই আন্দোলনটা করছে, আমরা করছি না। 3 নম্বর হচ্ছে পুলিশ এবং প্রশাসন তাদের যথেষ্ট কাজ করেছে, তা সত্ত্বেও অপ্রয়োজনীয়ভাবে এই আন্দোলনটা হয়ে চলেছে। আমরা এই 3টেরই তীব্র প্রতিবাদ করছি এবং 3টেই মিথ্যে এবং ভুল, সেটা অর্থহীন ভাষায় বলছি। প্রথমত, আমরা আমাদের মতো করে, যেহেতু আমরা এখন বিশেষজ্ঞ, আমরা আমাদের মতো করে পেশেন্টদের দেখছি, পেশেন্টদের সমস্ত কিছু করছি। আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের ছাড় দিয়েছি, তারা তাদের দিদিদের জন্য, বোনেদের জন্য আন্দোলন করছে এবং আমাদের সেখানে পূর্ণ সমর্থন আছে। আমরা যখন সুযোগ পাচ্ছি তাদের আন্দোলনে সরাসরি যোগদান করছি, আর যদি না পাচ্ছি তখন তাদের পাশে থাকার চেষ্টা করছি, শারীরিক এবং মানসিকভাবে তাদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। কারণ এটা তো ঠিক, যে মেয়েটি চলে গেছে আমাদের ছেড়ে, সে আর ফিরে আসবে না, কিন্তু আরেকটি মেয়েকে যেন যেতে না হয়, তার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন। এই ক্ষুদ্র প্রচেষ্টায় সারা পৃথিবী এখন সাড়া দিয়েছে। ইউরোপ এবং আমেরিকাতেও একই রকমভাবে আন্দোলন চলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জানেন, আমাদের প্রতিবেশী দেশ, যাদের সঙ্গে আমাদের সমস্ত বিষয়ে মনোমালিন্য থাকে, মতানৈক্য থাকে, আমরা ডান দিকে চললে তারা বাঁ দিকে চলে, তারা বাঁ দিকে চললে আমরা ডান দিকে চলি, সীমানায় দিবারাত্র আমাদের মধ্যে সংঘর্ষ চলছে, ঝামেলা চলছে জওয়ানদের সাথে। সেই পাকিস্তান মেডিকেল কাউন্সিল পর্যন্ত তীব্রভাবে প্রতিবাদ করেছে। অথচ আমাদের রাজ্যে আমাদের প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রকের সর্বোচ্চ জায়গা থেকে, পুলিশ মন্ত্রকের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলা হচ্ছে যেগুলো অত্যন্ত খারাপ লাগছে শুনতে। এবং যে মানুষটাকে দেখে আমরা বড় হয়েছি, আমরা তো পুরোটা বামফ্রন্ট জমানায় বড় হয়েছি,
আমাদের জন্ম থেকে আমাদের প্রথম চাকরি পাওয়া পর্যন্ত আমাদের বামফ্রন্ট জমানায়, তারপর আমরা এখনকার যে জমানা সেই শাসক জমানার মধ্যে ঢুকেছি। এবং এই যে বামফ্রন্ট জমানার দীর্ঘ সময় আমরা যে মানুষটাকে প্রতিটা আন্দোলনে, প্রতিটি গণ আন্দোলনে সামনে পেয়েছিলাম, প্রতিটি গণ আন্দোলনের সামনে পেয়েছিলাম, সে আমাদের এই গণ আন্দোলনটাকে যেভাবেই হোক থামানোর চেষ্টা করছে। ভারী অবাক লাগে যে শাসক কিভাবে পাল্টে যায়, মুখ কিভাবে মুখোশ হয়ে যায়, এবং অর্থ কিভাবে মানুষকে এবং ক্ষমতা কিভাবে রাজনৈতিক নেতা নেত্রীদের ধ্বংস করে দেয়। আমি বলবো ধ্বংস হয়ে গেছেন এই মানুষটি। একটা চেয়ার, একটা গদি, একটা প্রশাসন বাঁচাতে, কারণ উনি খুব ভালো করে জানেন যে উনি আজ পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না। এটা পশ্চিমবঙ্গের কালচার। কংগ্রেস 1947 থেকে 77 অবধি 30 বছর রাজত্ব করেছে এক নাগারে। বিধানচন্দ্র রায়, তারপর প্রফুল্ল ঘোষ, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, এক নাগারে রাজত্ব হয়েছে। তারপর আর কংগ্রেসকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেভাবে বামফ্রন্ট 1977 সাল থেকে 2011 অবধি 34 বছরের টানা সরকার, তারপর আর বামফ্রন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যে বর্তমান শাসক এসছে তারাও নয় করে প্রায় 15 বছর ধরে শাসন করে, 13 বছর হয়ে গেল, 15 বছর করবেন আর কি। 26 অবধি তো তারা অফিসিয়ালি থাকবেন, সুতরাং অ্যাটলিস্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে 15 বছর হতে গেল। তো ইনি খুব ভালো করে জানেন যে একবার যদি আমি বেরিয়ে যাই ক্ষমতা থেকে, আমি আর ক্ষমতা পাবো না, আমার দল আর ফিরে আসবে না। হয়তো সেই সার্কেল ঘুরে আবার কংগ্রেস, আবার বামফ্রন্ট, আবার বিজেপি বা যে কেউ হয়ে আবার সেই টান আসবে, তবে তিনি পারবেন। যার জন্য উনি যাকে বলে কি বলবো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন উনি এবং ওনার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রক। ওনারা যে কী বলছেন, ওনাদের বয়াচ্ছে, ওনারা খুব রেগে আছেন, প্রচণ্ড রেগে আছেন। মানে অ্যাজিভ যেন আমরা ওনাদের কিছু মূল্যবান জিনিসকে চুরি করে নিয়ে চলে গেছি। আর আমাদের যে এত চুরি হয়ে গেল, আমাদের যে এতগুলো প্রাণ, আমাদের যে মানুষটা চলে গেল এইভাবে, এত বাজেভাবে চলে গেল। এবং সবচেয়ে বড় কথা, তার প্রকৃত অপরাধী, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, প্রকৃত অপরাধীর শাস্তি চাই আমরা, এর বেশি কিছু চাই না। প্রকৃত অপরাধীর শাস্তিটার ব্যবস্থা করে দিন, আর কোনো চাহিদা নেই। দয়া করে রং লাগাবেন না। আপনি এই যে কাজটা করছেন, কি যে অনৈতিক কাজ করছেন, আপনি নিজেও খুব ভালো করে জানেন। এইটা করবেন না। ডাক্তারদের সাথে, ডাক্তারদের আন্দোলনের সাথে আর কোনো আন্দোলনকে গোলাবেন না। এটা যারা মানুষ বাঁচায় তাদের করা আন্দোলন, তফাৎ আছে এটার সাথে অন্য কোনো আন্দোলনের। এই মানুষগুলোকে কিন্তু প্রত্যেকের প্রয়োজন হয়। যারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তারও দুদিন আগে কিন্তু 2টো স্টেন্ট লাগানো হয়েছে, সেটা কিন্তু ডাক্তাররা লাগিয়েছে, ম্যাজিশিয়ান লাগায়নি, এবং কলকাতার ডাক্তাররাই লাগিয়েছেন। প্রতিটি পরিবারের যাদের চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা কিন্তু ডাক্তাররাই করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই ডাক্তাররা কিন্তু আজকে পথে আছেন। কটা মানুষ সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করছেন, যারা সকল জনপ্রিয়, যাদের লোকে কথা শোনে। সরকারি হাসপাতালে তো গরিবরা যান, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং যথেষ্ট ভালো চিকিৎসা পান। দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে অসুবিধে আছে, এখনো মানুষ ফ্লোরে ভর্তি হন, এখনো মাটিতে চিকিৎসা হয়। সরকারি ডাক্তারদের কি প্রতিকূল পরিস্থিতিতে চিকিৎসা করতে হয় আপনারা একবার হাসপাতালে আপনাদের রোগী নিয়ে গেলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর হয়ে রয়েছে সেখানকার বেশিরভাগ ওয়ার্ড, বিশেষ করে এমার্জেন্সি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ট্রমা, এই ধরনের ওয়ার্ডগুলো, যেখানে অনিয়ন্ত্রিতভাবে পেশেন্ট ভর্তি হয়। 30টা বেড, 100টা রোগী ভর্তি হচ্ছে, উপায় নেই, কাউকে ছাড়া যাবে না, প্রত্যেকেই মুমূর্ষু। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা কিভাবে দিনের পর দিন তাদের লিমিটেড রিসোর্সের মধ্যে মাটিতে বসে স্যালাইন, লাইন, চ্যানেল, অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশন, অপারেশন, ড্রেসিং করে যাচ্ছেন, গিয়ে দেখতে পাবেন। আমরা তো ব্যক্তিগতভাবে অনেক ভালোভাবে কাজ করি বেসরকারি জায়গায়, আমাদের কাজের পরিবেশ অনেক ভালো, অস্বীকার করার কোনো জায়গা নেই।
কিন্তু এই প্রতিকূল পরিবেশে সরকারি হসপিটাল যা করছে সেটা কোনো ধন্যবাদ, কোনো কৃতজ্ঞতায় কিন্তু অপেক্ষা রাখে না। আর সেইখান থেকেই যারা বেরোচ্ছে তারা ভবিষ্যতের ডাক্তার, সেই মেডিকেল কলেজ থেকে যারা পড়াশোনা করে বেরোচ্ছে তারা কিন্তু ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের চিকিৎসক। সেইখানে যে বিপুল পরিমাণ দুর্নীতি, অর্থের বিনিময়ে পাশ করিয়ে দেয়া, অর্থ না দিলে ফেল করিয়ে দেয়া, ট্রান্সফার রোকা বা ট্রান্সফার করিয়ে দেয়া। আপনারা জানেন এই কদিনের মধ্যে, এই এক সপ্তাহের মধ্যে 40 জন সরকারি ডাক্তারের বিরুদ্ধে ট্রান্সফারের নোটিশ চলে এসছে, শুধুমাত্র তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলেছে বা মিছিলে গেছে বলে। কতটা ভিন্ডিকটিভ একটা শাসক দল হলে এই জায়গায় যেতে পারে। আমি কিন্তু এই শাসক দলের সাপোর্টার ছিলাম, আজও আছি, হয়তো এই শাসক দলের শেষ দিন অবধি থাকবো। কিন্তু হ্যাঁ, আমি বিভীষণ হতে পারবো না, আমি শকুনিও হতে পারবো না। এই দলে প্রচুর বিভীষণ আছে, প্রচুর শকুনি আছে। আমি একজন শকুনির আলোচনাও করেছিলাম, শকুনি মামার, যিনি খুব বড় বড় কথা বলছেন, বড় বড় আওয়াজ দিচ্ছেন। আপনারা আমার পুরনো ভিডিও দেখলে দেখতে পাবেন যে শকুনি মামাকে নিয়ে কিরম আলোচনা করেছিলাম। আমি বিভীষণ শকুনি হতে পারবো না। আমি অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, এইটুকু ক্ষমতা রাখবো। এবং এইটুকু গলা থেকে আমার বেরোবে যতদিন না আমার গলাটা ওই নির্ভয়ার মতো কণ্ঠ রোধ করা হচ্ছে। পারবো না আমি ওভাবে বাঁচতে। তাতে যদি না বাঁচি, না বাঁচবো, আমার সন্তান, আমার পরিবারকে আপনারা দেখে দেবেন, সেই ভরসাটুকু রাখি। এর বাইরে কি করব? কিছু করার নেই। যে কদিন বাঁচবো, জীবন মৃত্যুকে আমরা বড় কাছে থেকে দেখেছি, বড় কাছে থেকে। ছোট্ট ছোট্ট গ্যাপ, শ্বাস চলছিল, শ্বাস বন্ধ হয়ে গেল, এই জায়গা থেকে দিনের পর দিন দেখে এসেছি। জীবন মৃত্যু আমাদের কাছে বিরাট ব্যাপার নয়। হ্যাঁ, যারা আমাদের কাছে চিকিৎসা করতে আসেন তাদের কাছে বিরাট ব্যাপার। তাদের কারো সন্তান চলে যাচ্ছে, কারো বাবা চলে যাচ্ছে, কারোর মা চলে যাচ্ছে, কারোর স্ত্রী চলে যাচ্ছে, প্রচণ্ড বেদনাদায়ক। আর আমাদের কাছে আমরা হেরে যাচ্ছি। জীবনে বহুবার এরকম হেরেছি, জিতেওছি বহুবার, এবং জিতেওছি এটা জেনেই যে হয়তো আজ জিতলাম, কাল হারতেও পারি। হার জিত আমাদের কাছে সকাল বিকেলের মতো। সকালে একজন পেশেন্টকে বাঁচালাম, দুপুরে একজন মারা গেল, হারলাম। প্রতিদিন জিতছি, প্রতিদিন হারছি, প্রতিদিন হারার জন্য জিতছি। সেই পথ হারাবো বলেই এবার পথে নেমেছির মতো। আমাদেরকে ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না। আমরা খুব বড় মস্তান নই, আমাদের হাতে বন্দুক নেই, আমাদের হাতে কোনো অস্ত্র নেই। আমরা স্টেথোস্কোপ নিয়ে দিব্য আছি, জানেন তো। আমাদের মানুষকে ভালো করে যা আনন্দ হয়, আপনি জীবনে কোনোদিন এই আনন্দ পাননি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি পদে বসেও এত আনন্দ পাননি যতটা একটা মানুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আমরা দুবেলা পাই। যেরকম আমরা কষ্ট পাই একটা মানুষ যখন অসুস্থ হয়ে বাড়ি ফেরে বা চলে যান একদম আমাদের ছেড়ে, সেই সময়টাও একই রকমের কষ্ট পাই আমরা। বোঝাতে পারি না, বোঝাতে দিই না, বুঝতে দিই না, কোনোদিন দেব না কখনো। কারণ সেখানে তো আমাকে আরেকজনকে বাঁচাতে হবে। আমার সময় কোথায়? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যে যায়নি তাকে তো আটকাতে হবে। ঠিক সেরকম আমাদের নির্ভয়া ফিরে আসবে না, কিন্তু যে মেয়েগুলো দিনের পর দিন আবার নাইট ডিউটিতে যাবে, যে নার্সিং স্টাফগুলো, যে কল সেন্টারের মেয়েটি রাত্রিবেলা ভোর 4টের সময় বাড়ি ফেরে। আমার পাড়া থেকে প্রচুর মেয়ে যায়, রাত 9টায় যায়, ভোর 4টেয় বাড়ি ফেরে। আমি যেখানে থাকি সকালে যখন মর্নিং ওয়াকে মাঝে মাঝে বেরোই, দেখি তারা নামছে গাড়ি থেকে। তাদের সিকিউরিটি, তাদের নিরাপত্তা, এবং সবচেয়ে বড় কথা, কারুর যদি এরকম কিছু ঘটে যায় তার প্রকৃত বিচার, যাতে পরের জনের জন্য একটা মিনিমাম ভয়, একটা ফিয়ার সাইকোসিস অন্তত কাজ করে। 15ই আগস্ট বিকেলে কি, 15ই আগস্টের ভোরে কি করা হলো? মানুষকে বুঝিয়ে দেয়া হলো এই রাত তোমাদের নয়, এই রাত নারীদের নয়, রাত ওই সমাজ বিরোধীদের জন্য যারা রাত্রিটাকে বেছে নেয় তাদের সমাজ বিরোধী কাজ করার জন্য। আরজি করের পিছনে যে জিনিসটা চলে সেটা চালানোর জন্য, খালপাড়ের কাছে যে জিনিসটা চলে চালানোর জন্য, যাদবপুরের ভেতরে যেটা চলে সেটা চালানোর জন্য, ডিরোজিও কলেজ রাজারহাটের ওখানে যেগুলো চলে সেটা চালানোর জন্য। কি চলে, কেন চলে খুঁজে নেবেন, সব কি আমি বলবো নাকি?
তাহলে তো আমি পুলিশ প্রশাসন হয়ে যেতাম, আর পুলিশ প্রশাসন কান্নাকাটি করছে এইভাবে। তাদেরকে রিপোর্টারদের সামনে ভিডিও নিয়ে এসে প্রমাণ করতে হচ্ছে, অথচ যেখানে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক পতাকা নিয়ে ঢোকেনি সেই ভিডিও দেখাতে হচ্ছে তাদের। এবং সবচেয়ে বড় কথা, একটা সামান্য জিনিসের লোকে উত্তর দিচ্ছে না যে গোটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, একটা সরকারি সম্পত্তি ভেঙে চুরে তছনছ হয়ে গেল, একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, একটা মেডিকেল কলেজের, আর তুমি দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গে লাঠি আছে, তোমার সঙ্গে সেল আছে, কাঁদানে গেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। যতজনই হোক, 3,000 হোক, 30,000 হোক, 3 লক্ষ মানুষ হোক, তুমি কি করছো? আর সেই রেসপন্সিবিলিটি তুমি নেবে না? আর তোমার মাথায় তোমার মন্ত্রী হাত রেখে দেবে, আর সেটা মানুষ চুপ করে দেখবে, বসে থাকবে, মেনে নেবে তোমার কথা, আর তুমি বাম ডান করে বেড়াবে? হবে না, হবে না, এভাবে চলবে না। নিজেকে বদলাও, নইলে লোকে বদলে দেবে, এটুকু মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু বদলে দিতে পারে। মানুষ যেভাবে বদলে আপনাদের এনেছে, মানুষ কিন্তু বদলে আরো কাউকে আনতে পারে। মানুষের কাছে খুব সমস্যা, মানুষের কাছে আরেকটা অল্টারনেটিভ নেই, কারণ অল্টারনেটিভগুলো হয়তো আপনাদের থেকেও খারাপ। তাই ভেতরটা একটু শুধরে নেওয়ার চেষ্টা করুন, আর দাবিগুলোকে সঠিকভাবে মেনে নিয়ে, সঠিকভাবে বিচার করে, সঠিক মানুষের সঠিক শাস্তি দিন। পাশে থাকলে অনেকটাই ভালো থাকতেন বলে মনে হয়, এবং আমরাও ভালো থাকতাম, আমাদের এত কষ্ট পেতে হতো না। যাই হোক, মিছিলে যাচ্ছি, মিছিলে পাশে থাকবো, যতটা পারবো হাঁটবো। আশা করি মানসিক শক্তিটা থাকবে শেষ অবধি যাওয়ার, আরজিকর থেকে ধর্মতলা অবধি। দয়া করে এই মিছিলের মধ্যে আপনার পোষা গুন্ডাদের ভিড়িয়ে দেবেন না, দেবেন না। তার কারণ সব সময় কিন্তু আমরা চুপ থাকবো না। দয়া করে মিছিলটার শান্তি বজায় রাখার দায়িত্ব আপনি নিন। আমরা তো নিলাম, আপনারাও নিন।